আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। আমাদের এই নিয়মিত আয়োজনের আজকের এই পর্বে আমরা কথা বলবো স্কোলিওসিস অর্থাৎ বাঁকা মেরুদণ্ড নিয়ে, এবং কি কারণে একজন ব্যক্তির মেরুদণ্ড বেঁকে যেতে পারে এবং কখন আমরা বেঁকে গিয়েছে বলবো এবং কখন সচেতন হব। দর্শক, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। স্যার, নর্মাল স্ট্রাকচার অনুযায়ী একজন ব্যক্তির মেরুদণ্ড তো নর্মালি একটু বাঁকা থাকে, কিন্তু আমরা এটিকে অস্বাভাবিক বাঁকা কখন বলবো? ধন্যবাদ। আমরা যদি মডেলের দিকে তাকাই, আমরা মেরুদণ্ড সামনে বা পেছন থেকে স্ট্রেট তাকালে সোজা, কিন্তু আমরা যখন পার্শ্বের দিকে তাকাই তখন আপনি দেখবেন ঘাড়ের দিকে সামনের দিকে লর্ডোসিস বাঁকা, আবার একদম নিচের দিকে এটা হলো আপনার হলো সামনের দিকে বাঁকা, আবার কোমরের উপরে ঘাড়ের নিচে এই জায়গাটা যেটা আমরা পিঠ বলি এটা কিন্তু সামনের দিকে বাঁকা, এটা ন্যাচারাল। আচ্ছা, এখন এটা থেকে যদি কোনো কারণে যেন সামনের দিকে যদি বেশি বাঁকা হয়ে যায় সেটাকেও আমরা বলি অ্যাবনর্মাল বাঁকা, কাইফোসিস। বাট আমরা যদি স্কোলিওসিস বলি, এই যে সোজা, এই সোজার থেকে যদি যে কোনো এক সাইডে ডান দিকে বা বাম দিকে হেলে যায়, অর্থাৎ আমি এরকম বাঁকা হয়ে গেলাম অথবা এরকম বাঁকা হয়ে গেলাম, এইরকম ভাবে যদি একটা স্ট্রাকচার মানে ল্যাটারাল ডেভিয়েশন, ল্যাটারাল অ্যাঙ্গুলেশন হয়, সেটাকে আমরা বলি বাঁকা মেরুদণ্ড। কিন্তু এই যে বাঁকা হয়ে যায় কেন, মানে এটা কি কোনো জটিলতার কারণে, কোনো ডিজিজের কারণে? এটা হলো তিনটা কারণ আমরা বলি সাধারণত। একটা হলো জন্মগতভাবে, এই যে কশেরুকা এর যদি সঠিকভাবে তৈরি না হয়, আচ্ছা আচ্ছা, একটা হলো না, একটা অর্ধেক হলো একটা হলো না, ইনকমপ্লিট ফরমেশন, অথবা তিন চারটা মিলে একটা হয়ে গেল, আলাদা হলো না, তাহলে এটা একটা জন্মগত ত্রুটি, ডেভেলপমেন্টাল। নাম্বার 2 হতে পারে কি, যেটা কোনো কারণ জানা যায় না, যেমন 70% কোনো কারণ থাকে না, এমনি এমনি আপনার বাঁকা হয়ে যায়, আমরা বলি ইডিওপ্যাথিক, এমনি বাঁকা হয়ে যাচ্ছে, এটার সংখ্যা বেশি। আরেকটা বাঁকা আছে যেটা হলো যেমন কোনো রোগের জন্য তার মাসেলগুলো দুর্বল, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, যেটা আমরা বলি নিউরোমাস্কুলার, যেমন কিছু রোগ আছে, যেমন মনে করেন যে পোলিওমাইলাইটিস, সেরিব্রাল পলসি, এই সমস্ত ক্ষেত্রে মাসেলগুলো যেভাবে থাকার কথা সেরকম তৈরি হয় নাই, তখন একটা হয়। আর দুই একটা থাকে কিছুটা বয়সজনিত বাঁকা, ওইটা আমরা তো বেশি বাঁকা আমরা বলি না, ওটা ডিজেনারেটিভ। কিন্তু যেটা কোনো কারণ ছাড়া 70/100 মধ্যে বাঁকা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা মেইন কনসার্ন, আমরা যেটা বলি অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস, অর্থাৎ এটা ঠিক 10 বছর থেকে 18 বছর এই বয়সের মধ্যে হবে অ্যাডোলেসেন্ট, এবং তাদের মহিলাদের একটু বেশি হয়, এবং এটা তখন কোনো কারণ ছাড়াই বাঁকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এটা হলো আমাদের মেইন কনসার্ন। এই যে স্যার কারণ ছাড়া বাঁকা হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এটি বডি স্ট্রাকচারের পরিবর্তন বা বিশেষ কোনো উপসর্গের মাধ্যমে বোঝা যায়। এখন যখন বাচ্চা দেখা যাবে যে দেখতে বাচ্চারা মানে একদিকে হেরে যাচ্ছে, প্রথম অবস্থায় মারা বেশি লক্ষ্য করে, শঙ্কিত হয়ে যায়। হ্যাঁ না, মারাই লক্ষ্য করে, ডায়াগনোসিস মাই করে। আরেকটা হলো যে কেয়ারটেকার, যে তাকে সবসময় দেখভাল করতেছে, সবসময় যে থাকে, সে তার চোখে পড়ে, হয়তো যেন শোল্ডারটা একদিকে বাঁকা হয়ে গেছে অথবা বাটকটা একদিকে টিল্ট হয়ে গেছে, হাঁটতে গিয়ে সে একটা ইমব্যালেন্স বা হাঁটতেছে, পিঠটা বাঁকা হইলে মানে পিঠটা উঁচু হয়ে গেছে, অথবা দেখা যায় একটা পেটের একদিকে ভিতরে ঢোকা আর একদিকে এরকম উঁচু হয়ে যাচ্ছে। এইগুলো হলো আপনার বাহ্যিক আপনার হলো উপসর্গ, এগুলো দেখেই সাধারণত আমরা বলি বাঁকা মেরুদণ্ড। ফাইনালি আমরা যেটা হয় আমরা এক্স রে করি, বিভিন্ন ভঙ্গিতে আমরা এক্স রে করলে বুঝতে পারি যে কোনটা আপনার নর্মাল বাঁকা, কোনটা অ্যাবনর্মাল বাঁকা, একদম অবভিয়াসলি আপনি দেখা যাবে যে এটা বাঁকা হয়ে যাচ্ছে। এবং এটা যেহেতু আপনার 10 বছর থেকে 18 বছর বয়সে হয়, আমরা দেখি আমাদের অবজারভেশন যে যাদের বাবা মারা একটু শিক্ষিত এবং যারা এটা নিয়ে খুব কনসার্ন, তারা একটু আগেই এটাকে ডায়াগনোসিস করে চিকিৎসাটা পায়। বিদেশে ধরেন অনেক সময় বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় ডায়াগনোসিস করে ফেলে, জন্মের পরপর তো বটেই, তারা স্ক্রিনিং করে বুঝে ফেলবে যে তার মেরুদণ্ড বাঁকা, এবং তার ঠিক জন্মের পর থেকেই তাদের চিকিৎসা শুরু হয়ে যায়। আনফরচুনেটলি আমাদের দেশে তো অনেক লিমিটেশন আছে, আমাদের দেশের মানুষ তো সচেতন নয়, এবং আমাদের দেখা যায় যারা একটু যাদের আর্থিক অবস্থাটা অতটা ভালো না, তারা এটাকে একটু বেশি নেগলেক্ট করে। কিন্তু যখন 13-14 বছর বয়স হয়, গ্রাম অঞ্চলের লোক যখন একটা মেয়ে বিশেষ করে তার বিয়ের বয়স হয়, তখন তারা খুব অরিড হয়ে যায়, প্যারেন্টসরা খুবই মানে তখন চিন্তিত যে এই মেয়েটার কী হবে, ভবিষ্যৎ কী হবে, বিয়ে দিতে পারবো না। তখন শুধু ধরেন একটা পারিবারিক জটিলতা বা
মানে ইয়ে না, দায়বদ্ধতা না, এটা একটা সামাজিক দায়বদ্ধতা হয়ে যায়। সামাজিকভাবে যে এই মেয়েটার ভবিষ্যৎটা কি, তখনই কিন্তু ওনারা ডাক্তারদের কাছে আসে। মজার জিনিস হলো যে যদি আমরা চিকিৎসা পদ্ধতি বলি, একদম আর্লি স্টেজে যদি কম বাঁকা থাকে তেমন কিছু করতে হয় না। আমরা বলি অবজারভেশন, ওয়েট অ্যান্ড সি। একটা ছেলে হোক মেয়ে হোক, সে তার মতো লাইফ স্টাইল দৌড়ে লাফালাফি সব কিছু করবে, কোনো বাধা নাই, নর্মাল লাইফ লিড করবে। ইউজুয়ালি কোনো ধরনের ব্যথা ট্যাথা থাকে না, খুব কম ক্ষেত্রেই অনেক সময় একটু ব্যথা থাকে। অনেক যদি বেশি বাঁকা থাকে, বিশেষ করে ঘাড় থেকে পিঠের এই জাংশনে, তখন অনেক বাচ্চারা একটু দৌড়িতে গেলে একটু হাঁপায়, অল্পতে খুব তার শ্বাসকষ্ট হয়। আবার দেখা যায় অনেক বাঁকা থাকলে একটা ফুসফুস খুব চাপ দেওয়া থাকে, তার অক্সিজেনটার পরিমাণটা কমে যায়, তখন সে বেশি নড়াচড়া করতে চায় না। আবার দেখা যায় পেটের মধ্যে যে অনেক চাপ থাকে, অল্প খেয়ে মানে অনেক বেশি খেয়ে ফেলছে, আচ্ছা আচ্ছা। এই ধরনের উপসর্গগুলো দেখা যাবে। আর তো বাহ্যিকভাবে আছেই। এখন যদি খুব আর্লি স্টেজে থাকে, এই বাঁকার জন্য আমরা কিন্তু তেমন চিকিৎসার কথা বলি না, তার আচ্ছা, নর্মাল লাইফ সেক্ষেত্রে স্যার শুধুমাত্র একটি এক্স-রে এর মাধ্যমে আমরা শনাক্ত করতে শনাক্ত পারি? করা যায়। সিটি স্ক্যান আমরা করি অনেক ক্ষেত্রে মানুষকে বোঝানোর জন্য এবং দেখার জন্য যে কোনো হার্ট ডেফিসিট আছে কিনা, যেটা আমরা বলছিলাম যে জন্মগতভাবে আপনার তৈরি হয় নাই। আমরা এমআরআইও করি, যদি দেখা যায় যে শুরু থেকে তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট, অনেক ব্যথা, তাহলে আমরা এমআরআই করেও আমরা দেখি। এখন অল্প যদি আমরা এরপরই তো কথা আসে যে স্যার চিকিৎসাটা কি বা কেন আমরা কি করব। অল্প বাঁকা যেমন এক ধরনের একটা অ্যাঙ্গেল আছে, কবজ অ্যাঙ্গেল আমাদের মেডিকেল ভাষায়, যদি 20 ডিগ্রির নিচে থাকে আমরা কিছুই করি না। আচ্ছা। আবার 20 থেকে 40 ডিগ্রি, এটা হলো এদিকেও যেতে পারে ওইদিকেও যেতে পারে, কমতেও পারে বাড়তেও পারে। এই ডিগ্রি রোগীগুলোকে আমরা বেশি কনসার্ন, কারণ এই বয়সে যদি আমরা অল্প বয়সে থাকে এবং এই 20 থেকে 40 ডিগ্রি কবজ অ্যাঙ্গেল থাকে, এদের কিন্তু নন সার্জিক্যাল চিকিৎসা করে আমরা ভালো করতে পারি। সেটা কি এক ধরনের ব্রেস সাপোর্ট দেওয়া, আচ্ছা। মানে যে একটা ছোট গাছ যদি আমরা লাগাই, ওটা বাঁকা হয়ে গেলে ওটাকে সোজা করে আমরা একটা সাপোর্ট দিয়ে কাঠি দিয়ে বেঁধে দিলাম, আস্তে আস্তে ও সোজা হয়ে বড় হয়ে গেল। বড় হয়ে গেলে বোঝাও যাবে না যে সে ছোটবেলায় এরকম বাঁকা ছিল। তার মানে আর্লি এজে ট্রিটমেন্ট আর্লি করাটা খুব স্টেজে জরুরি। ট্রিটমেন্ট খুব জরুরি। আবার যদি মুশকিল যে আর্লি স্টেজে যদি দেখা যায় অনেক বেশি বাঁকা, সেটাকে ট্রিট করাও খুব কঠিন। কিন্তু তারপরেও আমরা আর্লি স্টেজে যদি বাঁকা থাকে, নরম থাকে হাড়গুলা, ফ্লেক্সিবল বডি, তখন কিন্তু এই ব্রেস দিয়ে সাপোর্ট দিয়ে অনেকটাই কারেক্ট করা যায়। এবং ধরেন আমরা একটা লেভেল পর্যন্ত যদি নিয়ে যাই, ধরেন 16, 17, 18 বছর বয়স, তাহলে তখন এরপরে সাধারণত আর বাঁকা হয় না। আচ্ছা আচ্ছা। এটা সুবিধা। ম্যাচিউরড হয়ে গেলে 20 বছর 22 বছরের পরে সাধারণত খুব আর যতটুকু বাঁকা বাঁকা হয় না। হবার 20 বছরের আগে হয়ে হয়ে যাচ্ছে। যায়। এরপর সাধারণত আর বাঁকা হয় না, কারণ তার ম্যাচুরিটি শেষ হয়ে গেছে, লম্বা হবে না, যা আছে ফিক্সড হয়ে যায়। এখন এই যে 13, 14, 15 বছরে এই বাঁকাটা যদি দেখা যায় অনেক বেশি, তখন হলো কনসার্ন আপনার চিকিৎসা। আচ্ছা আচ্ছা। তখন আমরা কি চিকিৎসা করব? তখন তাও আমরা ট্রাই করি, আমরা দেখি তার অন্যান্য কোনো কারণ আছে কিনা, জন্মগতভাবে তার কিডনি, লিভার, এগুলো সব ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে, 40-এর কাছাকাছি আমরা রাখতে চাই ওই কবজ অ্যাঙ্গেল বাঁকাটা, আমরা একটু পরে আমরা ছবিতে দেখাবো একদমই তাই। যে একটা লেভেল পর্যন্ত যদি আমরা এটা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু তার নর্মাল লাইফ লিড করা সম্ভব। কিন্তু যদি অনেক বেশি বাঁকা হয়ে যায়, তার চলাফেরা করা কষ্ট, দেখতে অসুন্দর। প্রত্যেকটা মানুষের চায় যে আমি দেখতে সুন্দর থাকি, একদমই। ছেলে হোক মেয়ে হোক, সবাই চায় যে আমাকে যেন দেখতে সবচেয়ে সুন্দর। এরা যেটা প্রবলেম হয় যে বাচ্চা বাচ্চা বাঁকা হয়ে যায়, তারা মানে সামাজিকভাবে একটু সেগ্রিগেটেড হয়ে যায়, শাই ফিল করে। আচ্ছা। মেয়েরা ছেলেরা বন্ধুদের সামনে যায় না, খেলাধুলা করতে চায় না, তারা কেউ মানুষের সামনে যেতে চায় না, কারণ দেখতে তাকে বুঝতে পারবে, খেলার মাঠে যায় না। তো ওরা সাইকোলজিক্যালি খুব আপসেট হয়ে যায়। একদমই এবং এরা হলে দেখা যাবে একদম অসামাজিক লোকজনের মতো চলাফেরা করবে, ছোটবেলা থেকে তাদের এই প্রবলেমটা দেখা এই যে যায়। স্যার হীনমন্যতায় ভোগে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি এমন কোনো চিকিৎসা রয়েছে যেটির মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে তাদের ফিরিয়ে দিতে পারি? এই যে স্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি বলছিলেন 20 বছর বয়সের আগে প্রত্যেকটি ব্যক্তিকে অবশ্যই সচেতন থাকা জরুরি, কারণ 20 বছর বয়সের পর নতুনভাবে বাঁকা হবার আর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে স্যার অনেকে হীনমন্যতায় ভোগেন বলছিলেন, আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি হীনমন্যতায় ভুগুক, তাই একটু একটু জানতে চাই যে চিকিৎসা পদ্ধতির সুবিধা। ধন্যবাদ। চিকিৎসা যদি আমরা যে একটা লেভেল বলছি যে 40 ডিগ্রি বেশি যদি বাঁকা থাকে, অনেক বেশি বাঁকা, সেটা 20 বছর হোক, 15 বছর হোক, 12 বছর হোক, তাহলে কিন্তু তার চিকিৎসা হলো অপারেশন। আমরা প্রাথমিক অবস্থায় ব্রেস দিয়ে ট্রাই করি, যদি দেখা যায় যে না এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে আপনাকে সার্জারি করতে হবে। আমরা যদি ছবিতে যাই, তাহলে আমরা আরও ভালো বোঝানো যাবে। যদি আমরা নেক্সট দেখতে পাই যে আমরা কখন একটা মেরুদণ্ডকে বাঁকা মেরুদণ্ড বলবো, যেমন আমরা সাধারণত নেক্সটে যদি আমরা যাই, হ্যাঁ এই যে আপনি একটু তাকাই থাকেন যে একটা বাচ্চা বয়সের মেয়ে, তাকে দেন বাম দিকে মনে হয় তার নিচু হয়ে গেছে,
ও ডান একপাশে দিকে বেঁকে উঁচু, গিয়েছে এবং ডান পুরোটা। পাশে দেখেন পেটের দিকে ভিতরে ঢোকা। এইরকম দেখার মানে কেউ চায় না। নেক্সট যদি আমরা একটা যাই, দেখেন আমরা যদি এক্সরে যদি করি, পরেরটা আমরা যাবো, দেখেন প্রথম স্লাইডটা, প্রথম একদম, হ্যাঁ এই স্লাইডটাতে একদম প্রথম কতটা বাঁকা হয়ে গেছে, মানে বাঁকা নিচের দিকে, কোমরের দিকে বাঁকা, পিঠের দিকে বাঁকা, একদম ঘাড় পর্যন্ত। আমরা যে স্পেশাল এক্সরে মাঝখানে দুইটা, যে ডান পাশ বাম পাশ বাঁকা হয়ে এক্সরে করলে সোজা হয় কিনা, দেখেন কোনো সোজা হয় নাই। তার মানে এটা স্ট্রাকচারাল অনেক বেশি, এবং এগুলো ধরেন দিন যাবে শুধু বাঁকাই হতে থাকবে। এগুলোকে কখন আপনি ব্রেস দিয়ে ভালো করতে পারবেন না কোনোভাবেই। আচ্ছা এখন এগুলোকে সার্জারি লাগবে। নেক্সট যদি যাই, এইবার আপনি দেখেন একদম স্ট্রেট, আচ্ছা একদম সোজা হয়ে গেছে, এবং একটা নর্মাল মেরুদণ্ড কার্ভেচার যেটা আমরা বলি, দেখেন একদম নিচের দিকে সামনের দিকে বাঁকা, স্বাভাবিক এটাকে ভাবে আমরা করতে পারছি। ব্রেস লাগিয়ে মানে এটা কারেকশন করার চেষ্টা করছি। না না না, এটা ব্রেস্ট না, এটা তো অপারেশন। ও আচ্ছা এটা আমরা অপারেশনকে স্ক্রু দিয়ে, আচ্ছা আচ্ছা। অনেক স্ক্রু দেখেন, এবং এইটারও টেকনিক আছে, এটা আমাদের স্পেশাল টেকনিক, যে কম স্ক্রু দিয়ে কতটা ম্যাক্সিমাম আমরা কারেকশন কিন্তু করতে এই যে পারি। স্ক্রু গুলো দিয়েছি, এটি কতদিন আসলে রাখা এটা যাবে? সারা জীবন থাকবে, এবং এটা কস্টলি, দামি স্ক্রু। আচ্ছা আচ্ছা, এই জন্য এই সার্জারিগুলো আপনার হলো একটু কস্ট পড়ে একটু যায়। এক্সপেন্সিভ হয়। দেখেন এটা আপনার অপারেশনের পরে কতটা আপনার একদম স্ট্রেট হয়ে গেছে, এখন তার সে আগের বাঁকা, যদি আগেরটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এর পরেরটা যদি আমরা যাই তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। নেক্সট স্লাইড প্লিজ। দেখেন এখন আগে দেখেন যে তার পরের অপারেশন পরে আগে যে মেয়ে, সে বাঁকা, উঁচু নিচু কোনো কিছুই নাই, একদম নরমাল হয়ে একদম গিয়েছে। নর্মাল। যেমন তার দুইটা শোল্ডার ব্যালেন্স, তার পেলভিসটা একদম ব্যালেন্স, যেমন ডান বাম যেমন উঁচু ছিল, আগে দিয়ে ডান দিকে ঢোকা ছিল। আচ্ছা এইটা এখন নেক্সট স্লাইডে যদি যাই, এখন আপনি কম্পেয়ার করেন প্রথম যে ছবিটা একদম বাম দিকে কেমন বাঁকা তার একদিকে, আর ডানটা একদম স্বাভাবিক। এরপরটা আমরা স্লাইডটা দেখেন এক্সরেটা আচ্ছা কতটা বাঁকা। ফাইনালি যদি আমরা কম্পেয়ার করি তার সামনে এবং পিছনে, তাহলে আপনি দেখেন যে এখন তার ব্যালেন্স শোল্ডার, পিঠটা একদম সুন্দর নর্মাল, এবং ওই স্ক্রুগুলা সুন্দর পজিশনে। ফাইনালি আমি যদি দেখতে চাই প্রথম এক্সরেটা, একটা মজার জিনিস কি, এই অপারেশন কিন্তু মানুষ লম্বা হয়ে যায়, আপনি লক্ষ্য করেন। প্রথম একদমই, স্লাইডটা একদমই। দেখেন কতটুকু লম্বা হয়েছে সে। যখন ওই বাঁকা মেরুদণ্ডটা ছিল, সে ছিল খাটো। যখন আমরা স্ট্রেট করছি তখন সে কতটুকু, প্রায় 2-3 Height ইঞ্চি বেড়ে লম্বা, গিয়েছে। হ্যাঁ প্রায় 2-3 ইঞ্চি হাইট গেইন করে ফেলছে। অনেকে যেটা ভয় থেকে প্রশ্ন করে যে সার্জারি করার পরে সে কি খাটো হয়ে যাবে কিনা, সে কি আর লম্বা হবে কিনা। মজার জিনিস হলো যে আমরা সার্জারি করার পরেই দেখেন আমরা এই দাগটা থেকে তার ওই শোল্ডারটা প্রথম ছবিতে কত নিচু ছিল, আর এই মাঝখানের ছবিটা এবং পরের ছবিটা অলমোস্ট তার শোল্ডারটা দেখেন একদম ওই দাগের কাছাকাছি আসে, প্রায় 2-3 ইঞ্চি সে কিন্তু লম্বা হয়ে গেছে। একদমই। এটা হলো একটা ভালো দিক, যে যখন মেয়েরা এই বাঁকা বা ছেলেরা বাঁকা মেরুদণ্ড বেশি লম্বা হইতে চায় না মানুষ, কিন্তু সার্জারি করার পর কিন্তু আমরা অনেকটাই আমরা লম্বা লম্বা বানিয়ে করতে ফেলা পারি। সম্ভব। স্যার, এইটা এক্ষেত্রে একটা হলো প্রশ্ন একটা রয়ে miracle। যায় যে এই যে এত স্ক্রু নিয়ে সারা জীবন তাকে চলতে হবে, পরবর্তী জীবনে এটি তার কতটুকু ক্ষতির কারণ হতে পারে বা কতটুকু আচ্ছা, জটিলতা ফেস করতে পারে? এখন এই স্ক্রুগুলা কিন্তু সারা জীবন যেহেতু থাকবে, তার বন্ধুর মতো, শরীরের একটা অঙ্গের মতো, এগুলো কিন্তু দামি স্ক্রু, যে কারণের জন্য এই সার্জারিগুলো কিন্তু কস্ট পড়ে যায় অনেক। আচ্ছা। আপনি যদি এটা সিঙ্গাপুরে গিয়ে অপারেশন করেন প্রায় 1 কোটি টাকা লাগবে বাংলাদেশি টাকায়, 1 কোটি। আমেরিকায় প্রায় ধরেন 2-3 কোটি টাকার বাজেট। ইভেন দ্যাট যদি আপনার ধরেন ব্যাংককে যান 50-60 লক্ষ টাকা নিতে পারবেন না, ইন্ডিয়াতে 25-30 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশে এগুলা করি মাত্র আমরা ধরেন 3-4 লাখ টাকাও লাগে না। বাহ। সেই কারণের জন্য ধরেন এই যে 3-4 লাখ টাকা আমাদের জন্য অনেক কস্টলি, কিন্তু আমাদের তাও কিন্তু অনেক লোক এটা অ্যাফোর্ড করতে পারে না। এই যে যে স্ক্রুগুলো যেটা আপনি বলছেন, এটা এক একটা স্ক্রু ধরেন মিনিমাম যদি হয় তাহলে 5-7 হাজার টাকা লাগাইতে হবে এক একটা স্ক্রু। আচ্ছা। আর যদি আপনার দামি স্ক্রু 15-20-25 হাজার টাকার স্ক্রু আছে। বিদেশে যেমন আমেরিকায় যদি করেন 2 লাখ 3 লাখ টাকার স্ক্রু আছে এক একটা স্ক্রু। স্যার, এত এক্সপেন্সিভ স্ক্রু শরীরের সাথে লাগিয়ে থাকছে, তারা চলছে, নরমাল কর্মকাণ্ড করবে, কর্মযজ্ঞের মধ্যে যাবে, জটিলতা কি কিছু হতে পারে? অনেকে তো জটিলতা ভয়ের কারণে যেতে ইউজুয়ালি চায় ধরেন না। এই যে এখন যে আমরা লাগালাম, কোনো সার্জারি এমন না যে কোনো কমপ্লিকেশন হবে না, সাধারণত হয় না। এই যে এর জন্য একটু দামি কস্টলি স্ক্রু লাগানো হয়। অনেক সময় দেখা যায় যে কোনো কারণে সে পড়ে গেল, দেখা যায় যে এই স্ক্রু বা রড বেঁকে যেতে পারে। আচ্ছা, অনেক সময় ধরেন এটা তো বাইরের একটা জিনিস, শরীরে একটু রিয়াকশন হয়, ইনফেকশন হতে পারে, যেটা আমরা ভয় পাই। যে কোনো সার্জারিতে ইনফেকশন হওয়ার ভয় থাকে।
লম্বা টাইম একটা, এটা তো একটা মেটাল। এই মেটালগুলো অ্যালয়, অনেক অনেক মেটাল মিলে, মানে একই রকমের মেটাল না, অ্যালয় বিভিন্ন রকম মেটাল মিলে একটা, যাতে কোনো রিয়াকশনটা কম হয়, শরীরের সাথে সে কম্প্যাটেবল হয়, শরীরের কোনো টিস্যুর সাথে সে যেন সাংঘর্ষিক না হয়। যে কারণের জন্য ইউজুয়ালি ধরেন ভয় থাকে অপারেশনের সময়, অনেক সময় প্যারালাইসিসের ভয় থাকে, অবশ হয়ে যেতে, এইটা আমরা খুব খুব ভয় পাই। অনেক সময় বাচ্চারা যে এটা ফুসফুসটা একদম চাপ দেওয়া ছিল, আপনি দেখছেন ফুসফুসের ওখানে, মানে চেস্টের ওখানে, পেটের ওখানে কেমন এখন সোজা, এই যত দিনের বাঁকাটাকে সোজা করলাম, ফুসফুসটা অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় বাচ্চাগুলোকে এই জন্য আগেই সার্জারির আগে আমরা চেক করে নিই যে তার ফুসফুসের ফাংশনটা কতটুকু, তার ভিটামিন ডিটা কতটুকু, এগুলো আমাদের চেক করে নিতে হয়। কারণ এগুলো অনেক সময় সার্জারির পরে অলনে সাইডে সাম চেঞ্জ হয়। ফুসফুস যেভাবে আগে চাপ খেয়েই সে বাতাস নিচ্ছিল, এখন সে আগের মতো তার নিতে মানে স্যার পারতেছে না। পোস্ট সার্জিক্যাল কিছু কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে একজন দক্ষ চিকিৎসকের কাছে অপারেশন করাটা অত্যন্ত জরুরি, এবং পাশাপাশি নিয়মিত ফলো আপের কোনো বিকল্প এবং কিছু যেখানে নেই। নিউরো মনিটরিং, আমরা যেটা বলছি যে নিউরো মনিটরিং যদি না থাকে, যে তাকে যে আমি বাঁকা করার টাইমে যে প্যারালাইসিস হওয়ার ভয় থাকে, ওই জিনিস ছাড়া কারো টাচ করা উচিত না। একদমই তাই, একদম আলোচনা শেষ প্রান্তে। স্যার খুবই চমৎকারভাবে বলেছেন যে এত চমৎকার চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই আমরা করছি। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা এই ধরনের কোমর বাঁকা কিংবা আমাদের কোমর বেঁকে যাওয়া কিংবা মেরুদণ্ড বেঁকে যাওয়া জটিলতা নিয়ে প্রাথমিক অবস্থায় একটু সতর্ক হই। আমাদের প্রাথমিক অবস্থায় একটু সতর্ক হলে হয়তো বা অপারেশনের মতো এত জটিল প্রসিডিউরে কখনোই যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।